ঠিক আছে, তো শুরু করছি। আজকে আমাদের মাইক্রোপ্রসেসরটাই শুরু হবে। আমরা 8085 পড়বো। আগের দিন বেসিক কিছু জিনিস বলে দিয়েছিলাম, তার সাথে আমরা ফাংশনাল পিন ডায়াগ্রামটা দেখেছিলাম। তো ওটা সবাই দেখে নিও, কারণ ওটাতে আমি অনেক পিনকে আমি এক্সপ্লেন করেছি। 40 পিন আইসি, 40টা পিনকে ওখানে এক্সপ্লেন করা আছে কোন পিনের কি কাজ। কারণ তোমরা যদি কোন পিনের কি কাজ না আগে থেকে দেখে রাখো, তাহলে এখন অসুবিধা হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, আমি একবারটি রেকর্ডিংটা অফ করি, একবারটি শেয়ারিংটা অফ করি। এক মিনিট দাঁড়াও, কয়েকটা ছবি আছে সেগুলোকে একটু আগে নিয়ে নিই, ওগুলো আমাদের লাগবে কাজে। ঠিক আছে, ক্লাসে শুরু করছি। ঠিক আছে, দেখো আমাদের 8085 এর আমরা কিছু ফাংশনাল পিন ডায়াগ্রাম থেকে কিছু কিছু জিনিস পড়েছিলাম। তো আজকে আমরা প্রথমেই 8085 এর যে পার্টটা পড়বো সেটা হচ্ছে রেজিস্টার ব্যাংকস। ঠিক আছে, আমাদের 8085 এর কিছু রেজিস্টার্স আছে, সেই রেজিস্টারগুলো কি কি রেজিস্টার আছে, কোনো রেজিস্টারের কিছু পার্টিকুলার কাজ আছে কিনা, আর যেগুলোর পার্টিকুলার কাজ আছে সেগুলোর পার্টিকুলার কাজটা কি, সেগুলো আগে দেখবো। তো আমাদের 8085 এর রেজিস্টার মেনলি টু টাইপস এর রেজিস্টার আছে। রেজিস্টার যেগুলো আছে, রেজিস্টার গুলো বেসিক্যালি যেগুলো আছে সেটা হচ্ছে টু টাইপস এর। কিছু আছে জেনারেল পারপাস। ম্যাম স্ক্রিনটা শেয়ার হয়নি। ও আচ্ছা, তো যেটা বলছিলাম, আমাদের 8085 এর যে রেজিস্টার গুলো আছে, আমাদের যে রেজিস্টার ব্যাংক আছে, সেখানে আমাদের রেজিস্টার গুলো টু টাইপস এর রেজিস্টার আছে। কিছু রেজিস্টার আছে যাদেরকে আমরা বলবো জেনারেল পারপাস রেজিস্টার, যারা এমনি জেনারেল, মানে নাম থেকেই যেরকম বোঝা যাচ্ছে যে জেনারেল স্টোরেজ পারপাসে বা যেরকম কাজের জন্য ইউজ হয়। কিন্তু কিছু আছে যেগুলোকে আমরা বলবো এটা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার। জেনারেল পারপাস রেজিস্টার। কিছু আছে যেগুলো হচ্ছে স্পেশাল ফাংশন রেজিস্টার। স্পেশাল ফাংশন রেজিস্টার। তো আমরা আগে একটা বেসিক কনফিগারেশন দেখব, রেজিস্টার কনফিগারেশন। আমাদের রেজিস্টার কনফিগারেশন দেখব অফ 8085। আমার কাছে যে বেসিক কনফিগারেশনটা আছে সেটা অনেকটা এরকম দেখতে হয়। একটা, দুটো,
চারটে, পাঁচটা, ছটা। এখান থেকে এবার আমাদের কাছে যে রেজিস্টার গুলো আছে এখানে, সেগুলো ইদার 8 বিট রেজিস্টার অর 16 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টার অর 16 বিট রেজিস্টার, মানে আমরা 8 বিট ডেটা স্টোর করতে পারি ওতে, বা 16 বিট ডেটা স্টোর করতে পারি। তো আমাদের যে জেনারেল রেজিস্টারের কনফিগারেশনটা আছে সেটা অনেকটা এরকম। এই টপমোস্ট রেজিস্টারটাকে আমরা বলি এ, এটা হচ্ছে এফ, তারপরে আমাদের আসে বি, এ পাশে সি, এখানে ডি, এখানে ই, তারপরে এখানে এইচ, আর এখানে এল। ঠিক আছে, তারপরে এই রেজিস্টারটাকে আমরা বলি এসপি, ফুল ফর্ম পরে বলছি। তারপরে যে রেজিস্টারটা আছে সেটাকে আমরা বলি পিসি। ঠিক আছে, তো প্রথমেই আসি আমাদের অ্যাকিউমুলেটর। অ্যাকিউমুলেটর আমাদের 8085 এর একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রেজিস্টার অ্যাকিউমুলেটর। এটা হচ্ছে অ্যাকিউমুলেটর। যেগুলোকে এরকম ছোট ছোট করে লিখেছি সেগুলো সব আমাদের 8 বিট, এগুলো সব 8 বিট রেজিস্টার। এইটা 16 বিট রেজিস্টার, আর প্রোগ্রাম কাউন্টারটা একটা 16 বিট রেজিস্টার। তো আমাদের অ্যাকিউমুলেটরটার কাজ হচ্ছে বেসিক্যালি, ধরো আমরা তো এটা মানে আমরা তো কিছু প্রোগ্রাম বা কিছু ইনস্ট্রাকশন দিয়ে এগুলোতে কন্ট্রোল করবো। বুঝতেই পারছো, একটা প্রোগ্রাম থাকবে, সেটা দিয়ে কিছু কাজ হবে, ফাংশন হবে, কিছু ইনস্ট্রাকশন থাকবে যেগুলো দিয়ে কিছু ওয়ার্ক ডান হবে। তো এটাই তো কাজ আমাদের মাইক্রোপ্রসেসরে, কিছু প্রসেস করা। তো তার জন্য কিছু ইনস্ট্রাকশনস থাকবে, সেট অফ ইনস্ট্রাকশনস। তো সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো অ্যাকিউমুলেটরের কি কাজ হয়, যখন আমরা কোনো অ্যারিথমেটিক বা লজিক্যাল ফাংশন বা ইনস্ট্রাকশনকে আমরা যখন এক্সিকিউট করি, ধরো দুটো নাম্বারের মধ্যে যোগ করব, 01 আর 10, ধরো এই দুটোকে ধরো যোগ করবো। এই দুটোকে যদি যোগ করতে যাই, এই যে দুটো ডেটা, এই দুটো ডেটাকে আমাকে কোথাও আগে রাখতে হবে, তবে তাদেরকে যোগ করতে পারবো আমরা এখানে। তো এই যে স্টোরিং এর কাজটা, এই যে দুটো ডেটার যোগ হবে, তখন আমাদের একটা ডেটা বাই ডিফল্ট অ্যাকিউমুলেটরেই থাকবে। মানে আমাদের দুটো জিনিসের মধ্যে যোগ করতে গেলে বা কোনো লজিক্যাল অপারেশন ফাংশন, লজিক্যাল অপারেশনকে এক্সিকিউট করতে গেলে দুটো ডেটার মধ্যে, তখন বাই ডিফল্ট আমাদের একটা ডেটা সবসময় অ্যাকিউমুলেটরে রাখতেই হয়। তার মানে এমন না যে আমি বি এর সাথে সি এর ডেটাকে যোগ করতে পারবো, আমাকে বি এর ডেটা বা সি এর ডেটাকে আগে এতে নিয়ে যেতে হবে, তবেই আমি এর সাথে অন্য রেজিস্টারটাকে যোগ করতে পারবো। বোঝা গেছে? তো অ্যাকিউমুলেটরটা বেসিক্যালি আমাদের অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল ইউনিট না, ফাংশনের জন্য অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল ফাংশন। এটার যে ডেটা থাকে সেটাকে এটার যে ডেটাগুলো থাকে তার মধ্যে যে কোনো একটা ডেটাকে ও স্টোর করে। তো এটা একটা 8 বিট রেজিস্টার। তো অ্যাকিউমুলেটর আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের অ্যাকিউমুলেটরে একটা ডেটা রাখতেই হবে, তো অ্যাকিউমুলেটর খুব ইম্পর্টেন্ট। এরপরে আসি এই যে এফটা হচ্ছে, এফটাকে আমরা বলি ফ্ল্যাগ রেজিস্টার। এফটাকে আমরা বলি ফ্ল্যাগ রেজিস্টার। ফ্ল্যাগ রেজিস্টারের কাজ কি? ফ্ল্যাগ রেজিস্টারের কাজ হচ্ছে দিস ফ্ল্যাগ রেজিস্টার যে কাজটা বেসিক্যালি করে, আমাদের ধরো কোনো আমরা একটা অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল অপারেশনকে পারফর্ম করলাম, সেটার যে রেজাল্ট shows the status of the result। কি করে, আমরা তো কোনো কিছু পারফর্ম করলে, কোনো অপারেশন এক্সিকিউট করলে, কোনো ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করলে একটা রেজাল্ট পাবো। সেই যে রেজাল্টটা, সেই রেজাল্টটার স্টেটাস শো করে। সেটা কিরকম ভাবে করে সেটা আমি দেখাচ্ছি এখনই। ফ্ল্যাগ রেজিস্টারে কি বলেছি, 8টা বিট।
ফ্ল্যাগ রেজিস্টারে আমি বলেছি 8টা বিট। এই 8টা বিট 8টা জিনিসকে 8টা স্ট্যাটাসকে ডিনোট করে। কি কি ডিনোট করে দেখে নিই। 8টা জিনিসকে ডিনোট করে। এই হচ্ছে আমাদের 8টা বিট। এরম ভাবে ভাবতেই পারি, আমরা যখন এরম ভাবে লিখি ডিজিটালি আমরা এদিক থেকে ডান দিক থেকে লেখা শুরু করি, আর এখানে তারপরে D0 থেকে শুরু করি, তারপর D1, তারপর D2, মানে 0 থেকে 7 অব্দি যাবে 8টা বিট, মানে D3, D4, D5, D6, D7। তো কিরম ভাবে এই 8টা বিট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি কোনো কিছু স্টেটাস, সেটা হচ্ছে এই যে D7 বিটটা, কেউ কি জয়েন করতে চাইছে? এই যে D7 বিটটা হচ্ছে আমাদের এস বলি। D7 বিটটাকে আমরা এস বলি, এটাকে আমরা বলি সাইন বিট বা সাইন ফ্ল্যাগ, ঠিক আছে। D8 বিটটাকে আমরা জেড লিখলাম, পরে বলছি এস কি জেড কি সব পরে বলছি। এই D5 বিটটা কিছু ডিনোট করে না, D5 বিটটা কোনো কিছু ইন্ডিকেট করে না। D4 বিটটা এসি লিখলাম, D4 বিটটা এসি লিখলাম। D3 বিটটা কিছু ডিনোট করে না, D2 বিটটাতে পি লিখলাম। D1 বিটটা কিছু ডিনোট করে না, D0 বিটটা আমাদের CY। তো কি বলছে, এইগুলো সব একটা একটা সিঙ্গেল বিটের কাজ করে। তো আমাদের ফ্ল্যাগ রেজিস্টার 8 বিট ফ্ল্যাগ রেজিস্টারের 8টা পার্ট, কিন্তু আমাদের কাছে যেগুলো ইউজেবল আছে 1 2 3 4 5, 5টা, বাকি 3টে দিস আর রিজার্ভ ফর ফিউচার পারপাস, মানে পরে যদি এটাতে আমরা কোনো কিছু চেঞ্জেস আনতে পারি, কোনো আপগ্রেডেশন করতে পারি, সেই সবের জন্য ওইগুলো আমাদের রিজার্ভ আছে। তো কি হলো, একটা হচ্ছে জিরো ফ্ল্যাগ, প্রথমে আমরা বলি জিরো ফ্ল্যাগ। জিরো ফ্ল্যাগ মানে এই জেডটা, তার মানে D6 বিটটাকে জিরো ফ্ল্যাগ বলি। তাছাড়া আমাদের আছে ক্যারি ফ্ল্যাগ, যেটাকে আমি এখানে লিখেছি CY। তারপরে আমাদের আছে অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ, অক্সিলারি ক্যারি ফ্ল্যাগকে আমরা লিখি AC। তাছাড়া আমাদের আছে প্যারিটি ফ্ল্যাগ, এটাকে আমরা লিখি P। প্যারিটি ফ্ল্যাগ, এটাকে আমরা বলি P। তাছাড়া আমাদের কাছে আর পড়ে থাকলো সাইন ফ্ল্যাগকে আমরা ডিনোট করি S দিয়ে, ঠিক আছে। তো এই যে 5টা ফ্ল্যাগ, এবার আমরা এগুলোর এক একটার কাজ দেখব। প্রথমেই আমরা যদি দেখি, আমাদের এখানে যেটা প্রথমে আছে D7 বিট সাইন ফ্ল্যাগ মানে কি, আমি কি বলেছি, দিস আর রিলেটেড টু দ্য রেজাল্ট অফ এনি অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল ইনস্ট্রাকশন, ঠিক আছে। দিস শোজ দ্য রেজাল্ট স্টেটাস অফ দ্য রেজাল্ট অফ এনি অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল ইনস্ট্রাকশন। আমাদের সাইন ফ্ল্যাগের কাজ হচ্ছে আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার সেটাকে ডিনোট করে। যদি মানে ধরো 10 আর 30 কে অ্যাড করেছি, বা যে কোনো দুটো নাম্বারকে অ্যাড করেছি, অ্যাড করে আমরা যদি কোনো পজিটিভ নাম্বার পাই, মানে আমাদের যে রেজাল্টটা থাকবে সেটা যদি আমাদের পজিটিভ নাম্বার হয়, তাহলে আমাদের এই সাইন ফ্ল্যাগটা, মানে এই যে বিটটা, এগুলো তো সব একটা করে বিট মানে কি হতে পারে, হয় 1 হবে নাহলে 0 হবে। এই বিটটা,
এই বিটটাও সেম, হয় 1 হবে নাহলে 0 হবে। প্রত্যেকটা বিটই সিঙ্গেল বিট। তো ওদের কাছে দুটোই অপশন আছে, ইদার 1 হতে পারে ওদের ভ্যালু, তো আর না হলে 0 হতে পারে। তো যদি এই বিটটা সাইন ফ্ল্যাগটা 1 শো করে, সাইন ফ্ল্যাগটা যদি 1 শো করে, যদি সাইন ফ্ল্যাগটা 1 শো করে, then the result is নেগেটিভ নাম্বার। তাহলে কি বললাম, যদি আমাদের এই ফ্ল্যাগ রেজিস্টারের প্রথম বিটটা একদম এমএসবি, আচ্ছা এই দিকে যে বিটটা থাকে আমাদের বাঁ হাতে, যে লাস্ট বিটটা থাকে যেটা দিয়ে আমরা শুরু করি লেখা, সেটাকে আমরা এমএসবি বলি, দ্যাট ইজ মোস্ট সিগনিফিকেন্ট বিট। এগুলো তোমরা ডিজিটালি পড়েছো। আর এটাকে আমরা বলি এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো যদি আমাদের এই ফ্ল্যাগ রেজিস্টারের এমএসবিটা 1 হয়, তার মানে যে রেজাল্টটা স্ট্যাটাসটা ও শো করছে সেটা হচ্ছে আমাদের পজিটিভ না নেগেটিভ নাম্বার। আর তাহলে যদি 0 থাকে, যদি 0 থাকে, then the result is a positive number. যদি 1 শো করলে নেগেটিভ নাম্বারকে ইন্ডিকেট করে, তার মানে নিশ্চয়ই 0 মানে পজিটিভ নাম্বার। বুঝতে পেরেছো? তাহলে পরের ফ্ল্যাগটায় যাই এবার। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, হ্যাঁ, এবার আসি আমাদের ক্যারি। ক্যারি কথাটা তোমরা এমনিতেও যোগ বিয়োগ করার সময় দেখেছো, তাই তো? আমরা বলি হাতে ধরলাম বা এরকম যেটা বলি সেটা ক্যারি, আসলে যেটা আমরা হাতে ধরি। তো কি হয়, আমাদের রেজিস্টারে আমাদের ডেটা মেমরি কত, 8 বিটের। 8 বিটের 1 2 3 4 5 6 7 64 কিলোবাইট। 8 বিটের ডেটা মেমরি, ডেটার সাইজ হচ্ছে 8 বিট ডেটা, মানে 8 বিটের ডেটাকে স্টোর করতে পারে। ম্যাক্সিমাম ডেটা আর মিনিমাম ডেটা ওরকম ভাবে, সেটা তো আমি করিয়েছিলাম কত ডেটা থেকে কত ডেটা অবধি স্টোর করতে পারে, কিন্তু এক একটা মেমোরির সেল সেটা আমাদের স্টোর করতে পারে, মানে এক একটা মেমোরি লোকেশনে কত বিটের ডেটা স্টোর হতে পারে, সেটা হচ্ছে আমাদের 8 বিট। ঠিক আছে? তো এরকম তুমি ভাবো যে 8 বিট মানে তো এরকম হতেই পারে যে, যদি এই বাইনারিতে লিখি 4 4, তো এইটা যদি যোগ করি, এই লাস্ট যে দুটো বিট 1 আছে, এই যে লাস্ট দুটো বিট 1 আছে, তাই তো? 1 আছে। তো তখন যখন আমি এই পাশটাকে যদি বাদ দিয়েও আসি, যদি আমি এইখানটাতে যোগ করি, কি দাঁড়াবে? এটা 1 0 হয়ে যাবে, হবে তো? এটা 1 0, এখানটা যদি বাদ দিয়ে দিই, বা ধরো যদি এই পাশটাতে 0 থাকে এইখানটা করে, তাহলে এখানটা যতটাই যাই হয়ে আসুক না কেন, এইখানটা 1 0 হবে, হবে তো? তাহলে কি হলো, এইখানে তো যে যোগ করে একটা আমি ডিজিট পাবো, 1 2 3 4 5 6 7, এখানে আমি 8টা ডিজিট পাবো, তার সাথে একটা 1 ও পেয়েছি। তাই হচ্ছে তো জিনিসটা? বুঝতে পারছো তো কি বলতে চাইছি? হ্যাঁ, তো কি হলো, আমার স্টোর করতে পারে 8টা বিট, কিন্তু আমার জেনারেট করছে 9টা বিট, তখন আমার এই বিটটাকে আমরা বলি ক্যারি বিট। মাইক্রোপ্রসেসরের কাছে কিন্তু একে স্টোর, মানে মেমোরিতে কিন্তু রেজাল্ট হিসেবে, বা যদি অ্যাকিউমুলেটরে যখন আমাদের রেজাল্ট স্টোর হয়, অ্যাকিউমুলেটরও বলেছি কত, 8 বিটের রেজিস্টার। তো এখানেও 8টা বিটই স্টোর হতে পারবে। আর 8টা বিট স্টোর হওয়া মানে এই পিছনের দিক থেকে এলএসবি থেকে শুরু করে স্টোর হয়। তাহলে আমার কে বাদ পড়ে থাকবে? এই 1টা বাদ পড়ে থাকবে। তো এই 1টা এবার সবসময় এটা জেনারেট করতে নাও পারে, সবসময় এটা জেনারেট করতে নাও পারে, কিন্তু আমাদের এখানে আমাদের এই সব ক্ষেত্রে আমাদের যখন কি বলে অপারেশন গুলো করব, তখন আমাদের রেজাল্টে কিন্তু এই 1টাকে আমরা ধরি না, আমাদের রেজাল্ট হচ্ছে এই 8টা বিটি। তাহলে কি এই 1টা থাকেই না? এই 1টাকে আমরা কিছুই করি না? না, করি। আমরা করি না, এই ক্যারি বিটটা করে। এই যে ক্যারি বিটটা আছে, এই যে ক্যারি ফ্ল্যাগটা আছে আমাদের,
যদি আমাদের কোনো অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইনস্ট্রাকশন পারফর্ম করার পরে যদি কোনো ক্যারি জেনারেট করে, ইফ carry is generated while performing any arithmetic instruction, তাহলে আমাদের যে ক্যারি বিটটা আছে সেইটা 1 হয়ে যায়। বুঝতে পেরেছো? Then the carry flag will be set ম্যাম to, হ্যাঁ বলো। ম্যাম আজকে কি আপনি ফ্ল্যাগ রেজিস্টারটাই পড়াবেন? না, আর মানে একটু পুরো পড়াবো। রেজিস্টারটাই পড়াবেন আজকে? হ্যাঁ, ফ্ল্যাগ গুলো পড়াবো, এমনি বাকি রেজিস্টার গুলো একটু একটু বলবো, তারপরে ইয়েতে যাবো, একটুখানি আর্কিটেকচারটা ডিসক্রাইব করে দেবো যে কি করে কাজ হয়। কেন, কিছু বলবে? ম্যাম আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে একটু, তুমি আমার বেরিয়ে যাও, নেটওয়ার্কের আমি প্রবলেম হচ্ছে ওর জন্য আমি। রেকর্ড আপলোড হয়ে যাবে এটার। ওকে ম্যাম। তো তারপরে আমাদের আছে হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ। প্যারিটি ফ্ল্যাগ কি করে? সাপোজ তুমি কোনো একটা অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল ইনস্ট্রাকশন পারফর্ম করেছো, আর তারপরে ধরো তোমার রেজাল্টটা হয়েছে, সাপোজ রেজাল্টটা সমান কি হয়েছে? 10101100। এটা হয়েছে রেজাল্টটা 8টা বিট। তো প্যারিটি ফ্ল্যাগ কি করে, এই যে আমাদের রেজাল্টটা আছে এতে নাম্বার অফ ওয়ান্স কে ও শো করে, কতগুলো নাম্বার অফ ওয়ান্স আছে, সেটা কি করে শো করে? ইফ, আর একটা কথা বলা হয়নি, আমাদের এই বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখবো, প্রায় সবেতেই আমাদের যে লজিক্যাল বা অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল ইনস্ট্রাকশন গুলো পারফর্ম হওয়ার পর আমাদের যে রেজাল্টটা সেটা অ্যাকিউমুলেটরে শো হয়, সেটা অ্যাকিউমুলেটরে স্টোর হয়। তাহলে এই যে আমি বলেছিলাম ইফ দ্য রেজাল্ট, এটা হবে ইন অ্যাকিউমুলেটর, মানে বেসিক্যালি আমাদের স্ট্যাটাস ফ্ল্যাগ যেটা বা ফ্ল্যাগ রেজিস্টার যেটা আছে সেটা কি করে, আমাদের যে অ্যাকিউমুলেটরে থাকা ডেটাটা সেটার স্ট্যাটাসকে ডিনোট করে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এইখানে যে নাম্বার অফ ওয়ান্স আছে, এখানে কতগুলো নাম্বার অফ ওয়ান আছে? 4টে। তাহলে ও দেখে, ও চেক করে, ওর কাছে দুটো কন্ডিশন আছে, ইভেন প্যারিটি না হলে অড প্যারিটি, ইভেন প্যারিটি না হলে অড প্যারিটি। তো কি করে, ইভেন প্যারিটি যদি হয়, মানে যদি ইভেন প্যারিটি মিন্স ইভেন নাম্বার অফ ওয়ান্স, আর অড প্যারিটি মানে অড নাম্বার অফ ওয়ান্স। তো আমাদের কতগুলো ওয়ান আছে সেটাকে ও ডিনোট করে। তো কি হয়, ও কিরম ভাবে স্টোর করে সেই জিনিসটা, বা সেটাকে কিরম ভাবে শো করে, যদি আমাদের ইভেন প্যারিটি হয়, the parity bit equals to 1 for even parity and parity bit equals to 0 for odd parity.
মানে ইভেন নাম্বার অফ ওয়ান্স থাকলে ও 1 ডিনোট করবে, 1 শো করবে, আর যদি অড নাম্বার অফ ওয়ান্স থাকে তাহলে ও 0 শো করবে। তো এটা গেল একটা জিনিস, এটা গেল একটা জিনিস। আর কি কি কাজ আছে? আরো অনেক রকমের কাজ আছে, সেগুলো আরো আস্তে আস্তে দেখি আমরা। এবার প্যারিটির পরে আমাদের আরেকটা ছিল, সেটা হচ্ছে প্যারিটির পরে আমাদের ছিল হচ্ছে 0 হয়নি, জিরোটা আগে, জিরোটা পড়ে নি। জিরো ফ্ল্যাগ। তো জিরো ফ্ল্যাগের বেসিক্যালি কাজ হচ্ছে আমাদের যে এএলইউ তে যে রেজাল্টটা স্টোর করেছে, তো যদি সেই জিনিসটা রেজাল্টটা এএলইউ অপারেশনের রেজাল্টটা যদি 0 হয় তাহলে এই ফ্ল্যাগ রেজিস্টারটা আমাদের 1 হয়ে যায়। তো ফ্ল্যাগ বিট, সরি জিরো ফ্ল্যাগটা, ফ্ল্যাগ রেজিস্টার বলছি, জিরো ফ্ল্যাগটা, জিরো ফ্ল্যাগ সমান 1 if the result of the ALU is 0। যদি এরকম তো হতেই পারে যে আমরা কোনো একটা অপারেশন পারফর্ম করলাম আর তারপরে আমাদের রেজাল্টটা 0 এলো, তো যদি সেই 0টা আসে, যদি আমাদের রেজাল্ট 0 হয় তখন আমাদের ফ্ল্যাগ রেজিস্টারটা 1 হয়ে যায়। আর তাহলে আমাদের কখন 0 হয়, ফ্ল্যাগ রেজিস্টার কখন 0 হয়? যদি আমাদের নন জিরো কোনো রেজাল্ট আসে, তাহলে ফ্ল্যাগ সমান 0 if the result is not 0। এই গেল আমাদের কথা। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। তো এরপরে আমাদের যেটা আরেকটা পড়ে থাকলো সেটা হচ্ছে অক্সিলারি ক্যারি। অক্সিলারি ক্যারি তখন বোধহয় বানানটা ভুল করেছিলাম, এখন ঠিক করে নি। অক্সিলারি ক্যারি, অক্সিলারি ক্যারির ব্যাপারটা কি হচ্ছে, ধরো আমরা যখন কোনো অ্যাডিশন করি, 8টা বিট মানে কত, D7 D8 D7 এদিকে লিখতে লিখতে গেলে D7 D6 D5 D4 D3 D2 D1। আবার যদি আরেকটা যদি আমি কোনো নাম্বার ধরি যাতে কিনা A7 A6 A5 A4 A3, আচ্ছা এরম ভাবে না করে এমনি এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো কোনো একটা এরকম নাম্বার আছে 1 0 1 0 1 0 1 0 এরকম নাম্বার আছে, তারপর এই বিটটা 0 এই বিটটা 0 এই বিটটা 0 এই বিটটা 1 এটা 0 0 0 0 থাকতে পারে এরকম একটা নাম্বার। এই দুটো নাম্বারকে ধরো যোগ করছি, তাহলে এইটা আমার D0 বিট, এইগুলো আমার, এটা আমার D1 বিট, এটা আমার D2 বিট, এটা D3 বিট, এটা D4 বিট, এইটা D5 বিট, এটা D6 বিট, এটা D7 বিট। অক্সিলারি ক্যারি কি বলছে, এখানটা যোগ করলে 0, এটা যোগ করলে 1, এটা যোগ করলে 0, 1 1 যোগ করলে 1 0 হয়, তাহলে 0টা এখানে থাকলো, এইখানে একটা 1 জেনারেট করলো, এখান থেকে একটা 1 জেনারেট করলো, সেটা এখানে বসলো, এই 1 আর 0 1, এই 0 0 0, এই 1 0 1, এটা আমার রেজাল্ট। তো যখন আমি এটাকে মাঝখান দিয়ে ডিভাইড করব, মাঝখান দিয়ে যদি ডিভাইড করি, তাহলে আমার লাস্ট বিট কে এই যে D3
যদি D3 বিট দুটোকে যোগ করার সময় আমার কোনো ক্যারি জেনারেট করে, সেই ক্যারিটাকে আমরা বলি অক্সিলারি ক্যারি। এই ক্যারিটাকে আমরা বলি অক্সিলারি ক্যারি। কি বললাম? ক্যারি জেনারেটেড while adding the D3 bits। D3 পজিশনের বিটকে যদি আমরা অ্যাড করার সময় ক্যারি জেনারেট করে, আর বেসিক্যালি সেই ক্যারিটা যদি D4 এ এসে পাস করে, তাহলেই সেটাকে আমরা বলবো অক্সিলারি ক্যারি। তো যদি এই AC ফ্ল্যাগটা will be 1 if auxiliary carry is generated। Auxiliary carry is generated and this flag will be 0 if no auxiliary carry is generated। কি বললাম? যদি আমাদের কোনো অক্সিলারি ক্যারি জেনারেট করে, তাহলে আমাদের এই বিটটা অক্সিলারি ক্যারি বিটটা 1 হবে, আর যদি কোনো অক্সিলারি ক্যারি জেনারেট না করে, তাহলে এই D3 বিট, এই অক্সিলারি ক্যারি বিটটা আমাদের 0 থাকবে। তো এই গেল আমাদের 6টা ফ্ল্যাগ, আমাদের 5টা ফ্ল্যাগ। এগুলোই আমাদের ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে আছে। এই 5টা জিনিসকেই আমরা শো করতে পারি, রেজাল্ট রিলেটেড এই 5টা জিনিসকেই আমরা শো করতে পারি, স্ট্যাটাস দেখাতে পারি এগুলোই। এরপরে আমরা আসবো বাকি যে রেজিস্টার গুলো ছিল। তাহলে আমাদের আর কি কি পড়ে থাকলো? আমাদের পড়ে থাকলো হচ্ছে AF হয়ে গেল, BCDEHL, BCDEHL, এই তিনটে BCDEHL, these are general purpose register। এগুলোর কোনো স্পেশাল কাজ নেই। যেমন আমি কি বললাম, অ্যাকিউমুলেটরের একটা স্পেশাল কাজ আছে, যেটা অ্যাকিউমুলেটর আমাদের যে কোনো দুটো জিনিসের উপর অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল ইনস্ট্রাকশন পারফর্ম করতে গেলে একটা ডেটাকে আমার ALU তে রাখতেই হবে, আর রেজাল্টটাও আমার বাই ডিফল্ট গিয়ে ALU তে স্টোর হয়। ALU বলছি, রেজাল্টটাও আমার বাই ডিফল্ট গিয়ে অ্যাকিউমুলেটরে স্টোর হয়। যে কোনো একটাকে অ্যাকিউমুলেটরে রাখতেও হয়, আর রেজাল্টটাও গিয়ে আলটিমেটলি অ্যাকিউমুলেটরেই স্টোর হয়। আর তারপর কি বললাম, ফ্ল্যাগ রেজিস্টার। ফ্ল্যাগ রেজিস্টারের কাজ তো দেখলেই, ও স্ট্যাটাস শো করে, তাহলে ওরও একটা স্পেশাল কাজ আছে। কিন্তু এই BCDEHL, দিজ আর জেনারেল পারপাস রেজিস্টার, এগুলো জাস্ট টেম্পোরারি ডেটা স্টোরেজের জন্য ইউজ হয়। এগুলোর কোনো অন্য ফাংশন নেই। মানে ওই যে আমি বললাম, দুটো রেজিস্টারের মধ্যে তুমি যোগ করবে যখন, একটা ডেটাকে তুমি অ্যাকিউমুলেটরে নিয়ে এলে, একটা ডেটা সাপোজ তোমার বিতে থাকলো বা সিতে থাকলো বা ডিতে যে কোনো কোথাও থাকলো। তো এইরকম ভাবে জেনারেল পারপাসের জন্য, জেনারেল কিছু ফাংশনের জন্য এগুলো ইউজ হয়, কোনো স্পেশাল কোনো কাজ এদের নেই। এবার এইগুলোকে আমরা 8 বিট হিসেবেও ইউজ করতে পারি, যেহেতু আমি বলেছি যে এগুলো সবকটাই আমাদের 8 বিট রেজিস্টার, কিন্তু এগুলোকে আমরা 16 বিট হিসেবেও ইউজ করতে পারি। কিভাবে? Can be used as pair। তখন আমাদের এটা 16 বিট হয়ে যাবে। কিন্তু কার সাথে পেয়ার করব? এমন না যার সাথে ইচ্ছা পেয়ার করে দেওয়া যাবে, যে যার পাশেরটার সঙ্গেই পেয়ার হবে। তাহলে BCDEHL, এমন না যে BDDH বা CEEL বা BL বা CD, এরকম ভাবে কোনোভাবে করা যাবে না। এটার পাশে C আছে, B এর সঙ্গে CD এর পেয়ার হবে। তাহলে আমাদের পেয়ার করে কি কি পাবো? 3টে পাবো, BCHL DE। তাহলে জেনারেল পারপাস, এগুলোকে আমরা বলবো জেনারেল, এগুলোও জেনারেল পারপাস,
16 বিট রেজিস্টার, 16 বিট রেজিস্টার হয়েছে। তো এতটা অবধি গেল। এবার আমাদের আরো দুটো জিনিস আছে এখানে, একটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার, এটাকে এসপি কে আমরা বলি স্ট্যাক পয়েন্টার। স্ট্যাক পয়েন্টার আর প্রোগ্রাম কাউন্টার, স্ট্যাক পয়েন্টার আর প্রোগ্রাম কাউন্টার দুটোই আমাদের স্পেশাল ফাংশন রেজিস্টার। স্ট্যাক পয়েন্টার আর প্রোগ্রাম কাউন্টার দুটোই আমাদের স্পেশাল ফাংশন, কারণ ওদের কিছু স্পেসিফিক কাজ আছে। তো স্ট্যাক পয়েন্টার কি করে, স্ট্যাক মেমরি বলতে আমরা বুঝি তো, স্ট্যাক মেমরি হচ্ছে আমাদের পুরো এন্টায়ার মেমরির একটা পার্ট অফ মেমরি। তো স্ট্যাক পয়েন্টার কি করে, ইট স্টোরস or indicates the top address of the stack memory। 16 বিট রেজিস্টার গুলো বেসিক্যালি আমরা কিভাবে ইউজ করি, আমাদের মেনলি আমি বলেছিলাম কি ডেটাটা হচ্ছে আমাদের 8 বিট আর অ্যাড্রেস হচ্ছে 16 বিট। তো স্ট্যাক পয়েন্টার আর প্রোগ্রাম কাউন্টার দুটোতেই আমরা মেনলি অ্যাড্রেস স্টোর করার জন্য ইউজ করি। তো কি করি, ধরো আমাদের কিছু কিছু আমাদের কাজে লাগবে, এখনই দেখবো আমাদের ইনস্ট্রাকশন গুলো না, আমরা যখন ইনস্ট্রাকশন গুলো দিই সেগুলো যে আমরা অপকোড গুলো থাকে, সেই অপকোড গুলো কোনো অ্যাড্রেসে স্টোর করা থাকে, বা কোনো ডেটাটাও কোনো অ্যাড্রেসে স্টোর করা থাকে যে এই অ্যাড্রেস থেকে ডেটাকে তুলে এনে এসে যোগ করো। তো সেগুলোর জন্য আমাদের লোকেশন গুলোকে দেখাতে হবে যে তুমি এই লোকেশনে যাও, তো সেই লোকেশনটা কোথাটা লেখা থাকতে হবে। তো এই স্ট্যাক পয়েন্টার বা এই প্রোগ্রাম কাউন্টারে আমরা লোকেশন গুলো স্টোর করি। তো আমাদের লোকেশন গুলো বা অ্যাড্রেস গুলো 16 বিট। স্ট্যাক পয়েন্টার কি করে, আমরা বলি না যে পুশ ইনস্ট্রাকশন থাকে, পপ ইনস্ট্রাকশন থাকে, কোনো মেমোরিতে কোনো ডেটাকে আমরা ঢোকাচ্ছি, কোনো মেমোরির লোকেশন থেকে কোনো ডেটাকে বের করছি। তো তাহলে একটা ডেটা এরকম ভাবে যদি মেমোরিতে স্ট্যাক হয়ে থাকে ডেটাগুলো পরপর, তাহলে এটা ধরো একটা লোকেশন ছিল 1010, এটা ছিল। এবার আমি এরপরে কোন একটা ডেটাকে আবার ঢোকালাম, তাহলে এটা 1011 হয়ে গেল এই লোকেশনটা। তো এখন আমার স্ট্যাক পয়েন্টার এইটাকে ইন্ডিকেট করবে, তার আগে আমার স্ট্যাক পয়েন্টার এই লোকেশনটা ইন্ডিকেট করছিল। ঠিক সেরকম ভাবে যদি আমি কোনো ডেটাকে বের করে নিই, তাহলে আমার লোকেশন হয়ে যাবে 1010F। এফ কেন, কারণ আমরা এটা হেক্সাডেসিমালে দেখছি। ওয়েট 1 মিনিট দাঁড়াও। আমরা এটা কিসে দেখছি, হেক্সাডেসিমালে, কারণ আমি বলেছি কি 16 বিটের ডেটা স্টোর হয়, কিন্তু আমি এখানে এই একটা বিট, এই একটা 1 4টে বিটকে ডিনোট করে, তাহলে এটা আমরা হেক্সে দেখছি। তো তাই জন্য আমি 1010 দিয়ে লিখলাম। যখন আমরা লিখবো দেখবে ডেটা বিটকে দুটো বিট দিয়ে লিখবো, বেসিক্যালি আমরা হেক্সাডেসিমালে লিখবো, আর যখন আমরা অ্যাড্রেসকে লিখবো দেখবে 4টে বিট দিয়ে লিখবো। তো 1010 এর আগের ডেটা, যদি তোমরা আগে ডিজিটাল পড়ে থাকো তাহলে জানবে, তার আগেরটা হয় 100F, তারপরে গিয়ে 1010 হয়। তো তাহলে আমাদের যদি কোনো একটা ডেটাকে বের করে নিতাম, তাহলে আমাদের স্ট্যাক পয়েন্টার কোন অ্যাড্রেসটাকে শো করতো, এই অ্যাড্রেসটাকে। তো বেসিক্যালি স্ট্যাক পয়েন্টারের মধ্যে এই অ্যাড্রেসটা থাকবে 100F, বা স্ট্যাক পয়েন্টারের মধ্যে এই অ্যাড্রেসটা থাকবে। আর এটা কি করে স্ট্যাক পয়েন্টার, ইট ফলোস last in first out।
কি হয়েছে, যদি আমরা কোনো ডেটাকে এরকম ভাবে পরপর পুশ করতে থাকি এখানে, তাহলে এখানে একটা ডেটা থাকলো, এখানে একটা ডেটা থাকলো, মানে আগে যে ডেটাটা ঢুকলাম সেটা এখানে থাকলো, তারপরে ডেটাটা এখানে থাকলো, তারপরে ডেটাটা এখানে থাকলো। এবার যদি আমার কোনো কারণে এই ডেটাটা দরকার পড়ে, আমি যদি একবার পপ করি, যেটা আমার লাস্ট আমি ইনসার্ট করেছি বা পুশ করেছি সেটা আমার আগে বেরোবে, তাহলে যেটা লাস্ট ইনসার্ট হয়েছে সেটাই আগে বের করতে হবে। ঠিক যেরকম তুমি পরপর ওপর ওপর যদি কোনো বই রাখো, একদম নিচে যে বইটা আছে সেটা তোমার সবার শেষে বেরোবে, কারণ সেটা সবার আগে রেখেছো, আর একদম টপে যে বইটা রেখেছো যেটা কিন্তু তুমি সবার শেষে রেখেছো সেটা তোমাকে সবার আগে তুলতে হবে। তো এটা ওই রুলটাই ফলো করে। এই গেল আমাদের স্ট্যাক পয়েন্টার। এবার আসি প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার হচ্ছে আমাদের এই যে ইনস্ট্রাকশন গুলো, আমরা যে ইনস্ট্রাকশন পারফর্ম করাই, আমাদের যে কাজগুলো হয়, আমাদের প্রোগ্রাম কাউন্টারের ভীষণ ইম্পর্টেন্ট ফাংশন। প্রোগ্রাম কাউন্টার ছাড়া এগোনোই যাবে না, কারণ আমাদের যে যে অ্যাটম বললাম না, আমাদের যে ইনস্ট্রাকশন গুলো থাকে, দেখবে তোমরা যে সেগুলোর অপকোড থাকে, অপারেন্ট থাকে। তো সেই যে অপকোড অপারেন্ট পার্ট গুলো, সেই অপকোড গুলো আমাদের মেমোরিতে স্টোর থাকে। তো সেই মেমোরিতে যেতে হবে, আগে মাইক্রোপ্রসেসরকে গিয়ে জানতে হবে যে কোন অপকোডটাকে আনতে হবে, অপকোডটাকে তারপরে আমরা ডিকোডারে ফেলে তারপর বুঝতে চাই যে কি বলতে চাইছে, কি কাজ করতে হবে। তো প্রথমেই তার জন্য আমাকে আগে যেতে হবে অপকোডটা পর্যন্ত, তার জন্য একটা জায়গা দরকার যেখানে অপকোডটা স্টোর করা আছে। আমাদের প্রোগ্রাম কাউন্টার কি করে, প্রোগ্রাম কাউন্টার করে কি, ওই যে যখন প্রোগ্রাম কাউন্টারের কাজ হচ্ছে, ওই ইনস্ট্রাকশনের যে লোকেশনটা, মেমোরি লোকেশনটাকে স্টোর করা, মানে স্টার্টিং থেকেই ও প্রথম থেকেই শুরু করে যে এই লোকেশনে যাও। এবার যেই ওখানে এক্সিকিউট করা হয়ে যায়, এবার তারপরেও একটা লাইন থাকবে, পরপর তো আমাদের ইনস্ট্রাকশন থাকে, ও তখন পরের ইনস্ট্রাকশনের যে মেমোরি লোকেশনটা সেটাকে স্টোর করে নেয় নিজে থেকেই। মানে বেসিক্যালি ইট কাউন্টস the sequence of the program. কি বলতে চাইছে, ধরো আমরা এ এর সঙ্গে বি কে যোগ করব। এবার আমাকে বলা হলো আগে এর সঙ্গে বি কে বাদ দাও, তোমাকে বলা হলো যে 10-এর সঙ্গে 5 যোগ করতে হবে, 10-এর সঙ্গে 5 যোগ করতে হবে। তো আমি কি বলেছি, 10-এর সঙ্গে 5 যোগ করতে গেলে একটাকে তোমার অবশ্যই অ্যাকিউমুলেটরে থাকতে হবে। এবার আমরা দেখবো আমাদের ডিরেক্ট অপারেশন থাকে, যেখানে অ্যাকিউমুলেটরের সঙ্গে ডিরেক্ট ডেটাও যোগ করা যায়, আবার কোনো রেজিস্টারে থাকা ডেটাও যোগ করা যাবে। তো একটাকে তোমার অবশ্যই অ্যাকিউমুলেটরে আনতে হবে। তো এই যে অ্যাকিউমুলেটরে আনতে হবে বা এই যে যোগ করতে হবে, এটা বলার জন্য নিশ্চয়ই কিছু পার্টিকুলার কোড আছে, কিছু পার্টিকুলার কোড দিয়েই বোঝানো হবে যে তোমাকে এই কাজটা করতে হবে। তো সেই যে জিনিসটা, সেটা একটা অ্যাড্রেসে লেখা থাকে, সেই অ্যাড্রেসটা প্রোগ্রাম কাউন্টার দেয়। এবার ধরো ওকে বললাম 10-এর সাথে 5 যোগ করো, তো ও প্রথমে গেল, ও বুঝতে পারলো ওকে যোগ করতে হবে, এবার ও চলে এলো। তারপরে ওকে কি কাজ, ওকে 10টাকে অ্যাকিউমুলেটরে আনতে হবে আর 5টাকেও তারপর নিয়ে আসতে হবে। তো প্রথমেই যখন ও যোগ করতে হবে এই কথাটা জানলো প্রোগ্রাম কাউন্টারের প্রথম লোকেশনে গিয়ে, প্রোগ্রাম কাউন্টার তখন নিজেকে আবার ইনক্রিমেন্ট করে নিয়েছে, নিজে নিজেই ইনক্রিমেন্ট হয়ে যায়। তখন এবার প্রোগ্রাম কাউন্টারে পরের লোকেশনটা চলে আসবে, যেখানে কিনা এটা লেখা আছে যে কাকে যোগ করতে হবে। ধরো ওখানে 10 আছে, এবার 10কে স্টোর করলে তুমি অ্যাকিউমুলেটরে, তারপরে কি কাজ, তোমাকে এবার 5টাকে আনতে হবে। তো এই যে এরকম ভাবে এক একটা করে ফাংশন, এদের প্রত্যেকটার রিলেটেড লোকেশনস থাকে। এবার অপকোড গুলোও স্টোর থাকে, অপারেন্ড গুলোর জন্যও থাকে। তো সেইটার করার জন্য সেই যে কাজটা, সেই যে লোকেশন গুলো পর পর স্টোর করে, নিজে থেকেই সেলফ ইনক্রিমেন্টেড হয়ে যায় প্রোগ্রাম কাউন্টার। তো কি হয়, প্রোগ্রাম কাউন্টার যেহেতু ঠিক করে দেয় যে এরপর কি কাজ হবে, তাই বলা হয় যে এটাই সিকোয়েন্সটাকে কাউন্ট করে, তাই জন্য প্রোগ্রাম কাউন্টার। ও কাউন্ট করে যে এরপরে কোথায় তুমি যাবে, এরপরে কোন অপারেশনটা পারফর্ম হবে। তো এই গেল আমাদের প্রোগ্রাম কাউন্টার। হয়েছে। তো আমরা স্ট্যাক পয়েন্টার দিয়ে মেমরি পয়েন্ট করতে পারি। আরো একটা জিনিস মনে রাখবে, এই যে আমাদের HL রেজিস্টার পেয়ারটা আছে,
HL রেজিস্টার পেয়ারটাকেও আমরা, যেহেতু 16 বিট, আমাদের অ্যাড্রেস দেখানোর জন্য কটা বিট দরকার? 16টা বিট। এবার দেখো, যখন শুধু H ছিল, শুধু L ছিল, হতো না। এবার BC আর DE দিয়েও হয় না কিন্তু 16 বিট হওয়ার পরেও। এই HL টা মেমরি পয়েন্টার হিসেবে ইউজ করতে পারি, can be used as memory pointer, used as memory pointer। এই গেল আমাদের ফ্ল্যাগ রেজিস্টার বা আমাদের তারপরে যেগুলো ছিল আমাদের জেনারেল পারপাস আর স্পেশাল ফাংশন রেজিস্টার, যেগুলো ছিল আমাদের এই জেনারেল রেজিস্টারের কনফিগারেশনে, সেইগুলো ছিল এই পার্টটা। এরপর আমরা একটুখানি আমাদের যে ম্যাক্রো প্রসেসরের আর্কিটেকচারটা আছে, আমাদের যে আর্কিটেকচারটা আছে 8085 এর, সেটাকে একটুখানি দেখবো। 8085 এর আর্কিটেকচারটাকে একটুখানি পড়বো আমরা। দাঁড়াও, দেখো এইটা হচ্ছে এই আর্কিটেকচার অফ 8085, এটা আমাদের 8085 এর জেনারেল আর্কিটেকচার। তো প্রথমেই দেখো, এগুলো আমাদের সব পার্টে পার্টে মোটামুটি পড়া। এইগুলো দেখো আমাদের ইন্টারাপ্ট কন্ট্রোল, এগুলো আমাদের ইন্টারাপ্ট কন্ট্রোল। দাঁড়াও তো, এই ছবিটা খুব একটা ক্লিয়ার না মনে হচ্ছে। এইগুলো আমাদের ইন্টারাপ্ট কন্ট্রোল। আমরা পিন ডায়াগ্রাম করার সময় দেখেছিলাম ইন্টারাপ্টের জন্য বাইরে থেকে ইন্টারাপ্ট সিগন্যাল আসে, আর আমরা এখান থেকে মাইক্রোপ্রসেসর ইন্টারাপ্টের জন্য অ্যাকনোলেজমেন্ট পাঠায় যে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি ওখানে যেতে হবে, আমি যাচ্ছি। এটা হচ্ছে সেই ইন্টারাপ্টের পার্টটা। দেখো আমাদের কি কি ছিল? ট্র্যাপ ছিল, RST 7.5, 6.5, 5.5, INTR, আর এইটা হচ্ছে আমাদের অ্যাকনোলেজমেন্টটা। এটা গেল। এইটা আমাদের দেখো সিরিয়াল ইনপুট আউটপুট পোর্ট ছিল, এটা সিরিয়াল আউটপুট ডেটা, এটা সিরিয়াল ইনপুট ডেটা। হয়ে গেছে। এই যে আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টারটা আছে, ওই যে আমি বললাম যে ইনস্ট্রাকশনটাকে মেমরি কোড থেকে তুলে নিয়ে আসা হয়, ইনস্ট্রাকশনটাকে বা অপকোডটাকে ইনস্ট্রাকশন স্টোর, ইনস্ট্রাকশনটাকে যে মেমরি থেকে তুলে আনা হয়, সেটা তুলে নিয়ে এসে রাখা হয় কোথায়? এইখানে রাখা হয় ইনস্ট্রাকশন রেজিস্টারে। কখন রাখা হয়? বিফোর ডিকোডিং। ডিকোড করা হবে আমাদের, ডিকোড করার আগে হেক্স কোডকে বা অপকোডটাকে আমাদের যেটা থাকে, সেই অপকোডটাকে আমাদের ডিকোড করতে হয়। সেই ডিকোড করার আগে কিছুক্ষণের জন্য এখানে স্টোর হয়, তারপরেই এইটা আমাদের ইনস্ট্রাকশন ডিকোডার। এটা কি কাজ করে? ডিকোড দা অপারেশনাল কোড, বা আমি এতক্ষণ ধরে যেটা বলে যাচ্ছি, এতক্ষণ ধরে যেটা বকে যাচ্ছি অপকোড করে, সেইটাকেই আমরা বলি অপারেশনাল কোড বা শর্টে অপকোড। ঠিক আছে। এইখানটা আমাদের টাইমিং এন্ড স্ট্যাটাস কন্ট্রোল। এই দেখো এই পার্টটা আমাদের কি ছিল? এই আমাদের এএলই, এ ঠিক করবে অ্যাড্রেস বাস হিসেবে কাজ করবে এই পুরোটা, নাকি ডেটা বাস হিসেবে কাজ করবে। কি বলেছিলাম? যখন 1 হবে তখন অ্যাড্রেস বাস, তারপরেই ও ডেটা বাস হিসেবে কাজ করতে আরম্ভ করবে। 1 হবে যখন, তখন অ্যাড্রেস বাস পাঠাতে শুরু করবে অ্যাড্রেস, যেই হয়ে যাবে তারপরেই ডেটা পাঠাতে শুরু করবে। হয়েছে। তাছাড়া এখানে দেখো কত কিছু আরো জিনিসপত্র ছিল আমাদের, এই রিসেট করা কোনো কিছুকে, বাইরের কিছুকে রিসেট করা, ইন্টারনালি মাইক্রোপ্রসেসরকে রিসেট করা, তারপর আমাদের HLDA যেটা আমাদের হোল্ড ছিল, হোল্ডের অ্যাকনোলেজমেন্ট ছিল। এই যে দেখো ডিএমএ লেখা আছে, ডিএমএ কেন লেখা আছে বলেছিলাম, হোল্ড
করা মানে কি, মাইক্রোপ্রসেসরকে পেরিফেরাল ডিভাইস বলে তুমি দাঁড়াও, আমি এখন ডিরেক্ট মেমোরিকে অ্যাক্সেস করবো, মানে পেরিফেরাল ডিভাইস গুলো মাইক্রোপ্রসেসরের থ্রু দিয়ে মেমোরির সাথে কানেক্টেড। বাট যদি এরকম কখনো হয় ওদের ডিরেক্ট মেমোরির সাথে অ্যাক্সেস করতে হবে, কোনো ডেটা ফেচ করতে হবে, কোনো ডেটা স্টোর করতে হবে, কিন্তু যেহেতু মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস বাস আর ডেটা বাস কানেক্টেড মেমোরির সাথে, তাই ওরা করতে পারে না। তো ওরা বলে যে দাঁড়াও আমি এখন করে নিই কাজটা, তুমি ততক্ষণ তোমার মাইক্রোপ্রসেসরকে বলে তোমার অ্যাড্রেস বাস আর ডেটা বাসকে রিলিজ করো, আমার কাজটা হয়ে গেলে তারপর তুমি আবার কন্টিনিউ করো। তো এই ডিএমএ টা বলেছিলাম ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, মানে কি পেরিফেরাল ডিভাইসরা ডাইরেক্ট মেমোরিকে অ্যাক্সেস করতে চায়, তাই ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস রিলেটেড এগুলো। তো হোল্ড পাঠায় পেরিফেরাল ডিভাইস, আর আমরা বলতে মাইক্রোপ্রসেসর আউটপুটে পাঠায় হচ্ছে ঠিক আছে আমি অ্যাকনলেজ করছি, তোমার হোল্ডটা আমি পেয়েছি, সেটাকে অ্যাকনলেজ করছি, হলো। তাছাড়া আমাদের এখানে স্ট্যাটাস আরো ছিল S0 S1, এগুলো আমরা পড়বো যখন মেশিন সাইকেল দেখবো তখন পড়বো। ইনপুট আউটপুট হিসেবে কাজ করে, ইনপুট আউটপুট হিসেবেও কাজ করে, আবার মেমোরি হিসেবেও কাজ করে। এবার ইনপুট আউটপুটের সময় রিড করবে না রাইট করবে সেটা রিড রাইট পিন আছে, আবার মেমোরির সময়তেও রিড হবে না রাইট হবে তার জন্য রিড রাইট পিন আছে। এটা রেডি কখন, যখন এক্সটার্নাল ডিভাইসের সঙ্গে কানেক্ট করা হয়, যদি এক্সটার্নাল ডিভাইসের ক্লক ফ্রিকোয়েন্সি বা অপারেটিং ফ্রিকোয়েন্সি ম্যাচ না করে তখনও বলে যে তুমি একটু আস্তে আস্তে মানে ডেটা পাঠাও, আমি স্টোর করতে পারছি না, তখনই কি বলে যে ও বলে যে আমি এবার রেডি হয়েছি, যদি ও বলে যে আমি রেডি হয়েছি, ও যদি রেডি সিগন্যাল পাঠায় তবেই মাইক্রোপ্রসেসর ডেটা পাঠায়। ওটা গেল। আরো যা যা ছিল এখানে, এটা আমাদের অসিলেটর, দিস ইজ আওয়ার ক্রিস্টাল অসিলেটর, যেটা আমাদের অ্যাকচুয়ালি কি জেনারেট করে 6 মেগাহার্টজ জেনারেট করে, বাট আমাদের ইন্টারনাল ফাংশন অনুযায়ী ওটা হাফ হয়ে গিয়ে ইউজ হয়, তাই আমাদের 3 মেগাহার্টজ মতো ইউজ হয়। ঠিক আছে, এবার যেটা বলছিলাম, প্রথমে এই জিনিস যেটা আমাদের প্রোগ্রামের ইনস্ট্রাকশন শুরু হয় সেইটা হচ্ছে আমাদের এই প্রোগ্রাম কাউন্টার থেকে। প্রোগ্রাম কাউন্টার আমাদের ইনিশিয়াল ডেটাটাকে স্টোর করে রাখে, যে প্রথম জিনিসটা এই লোকেশন থেকে কাজটা শুরু হবে। তো প্রোগ্রাম কাউন্টারে সেই লোকেশনটা লেখা থাকে, লোকেশন, তো লোকেশনটা লেখা থাকে স্টার্টিং প্রোগ্রাম। এবার আমাদের যখন প্রোগ্রাম কোনো কিছু স্টোর করি আমরা, তো তখন দেখবো যে আমরা পরপর মেমোরি লোকেশন, কনজিকিউটিভ মেমোরি লোকেশনই স্টোর করতে করতে যাই। তো স্ট্যাক পয়েন্টার বেসিক্যালি, এই প্রোগ্রাম কাউন্টার বেসিক্যালি নিজেকে 1 করে ইনক্রিমেন্ট করতে থাকে, মানে একটা লোকেশন থেকে যে ডেটাটা ফেচ করা হয়ে যাবে সেটা অপকোডও হতে পারে, অপারেন্ডও হতে পারে, যে কোনো ইনস্ট্রাকশনের মেনলি বা জেনারেলি দুটো পার্ট থাকে, একটা হচ্ছে অপকোড আর একটা হচ্ছে অপারেন্ড। অপকোড মানে হচ্ছে কি করতে হবে সেটা বলা, আর অপারেন্ড মানে হচ্ছে কার ওপর, কোন ডেটার ওপর করতে হবে সেটাকে বলা। ঠিক আছে, তো যাই হোক, তো অপকোডের একটা পার্টিকুলার কোড থাকে, প্রত্যেকটা অপকোড রিলেটেড একটা করে কোড থাকে। তো আমাদের যখন প্র্যাকটিক্যালি করতে হয় মাইক্রোপ্রসেসরের ইনস্ট্রাকশন, তোমাদের অপকোড মুখস্থ করতে হয় না, অপকোডের চার্ট দিয়ে দেওয়া থাকে প্র্যাকটিক্যালি যখন করতে হয়। তো আর অপারেন্ড মানে হচ্ছে ডেটাটা। তো অনেক সময় থাকে যেগুলোর কোনো অপারেন্ট থাকে না, হল্ট টল্টের কোনো অপারেন্ট থাকে না, তো সেটা পরের কথা। বাট কি হয়, বেসিক্যালি কি হয়, এই প্রোগ্রাম কাউন্টারে প্রথম লোকেশনটা, যে লোকেশন থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হবে সেই লোকেশনটা স্টোর করা থাকে। এবার এই লোকেশনে গেল, ধরো ও জানতে পারলো যে কোনো কিছুকে মুভ করতে হবে, মুভ, এই যে এইচটা লিখলাম, দিস মিনস হেক্সাডেসিমাল, এখানে আমরা সবকিছু হেক্সাডেসিমালেই লিখবো, বাইনারিতে করব না, হেক্সাডেসিমালেই করব। তো এই যে অপকোডটা আসবে, তো এই অপকোডটার জন্য প্রথমে আমার এই পার্টটা, এইটা একটা অপকোড, মুভ এ কমা বি, মুভ এ কমা বি হচ্ছে আমাদের অপকোডটা, এটার করসপন্ডিং একটা
অপকোড আছে, এটার করসপন্ডিং একটা অপকোড বা অপারেশনাল কোড আছে, সেই কোডটা কোনো একটা লোকেশনে ধরো স্টোর করা আছে, তারপর এটাও কোথাও একটা স্টোর করা আছে। তো প্রথম আমাদের এতে কাজ হচ্ছে প্রোগ্রাম কাউন্টারে এই মুভ এর যে অপারেশনাল কোডটা আছে করসপন্ডিং, সেই অপকোডটাকে স্টোর করে রাখে। এবার তাহলে কি হয়, এটা একটা অ্যাড্রেস, প্রোগ্রাম কাউন্টারটার একটা অ্যাড্রেস স্টোর করা থাকে। মাইক্রো প্রসেসরের তাহলে প্রথমেই এই ALE পিনটা 1 হয়, তো এই পার্টটা দুটোই অ্যাড্রেস বিট বাস হিসেবে কাজ করে, তো ওই অ্যাড্রেসে মাইক্রো প্রসেসর যায়। অ্যাড্রেসে গেল, এটা আমাদের অ্যাড্রেস পিন হিসেবে কাজ করে। অ্যাড্রেসে গেল, অ্যাড্রেসে গিয়ে এই ডেটাটাকে তুলে নিয়ে এলো, ওই যে অপকোডটা আছে ওই অপকোডটাকে তুলে আনলো। কি বললাম, অপকোডটা যে লোকেশনে পড়ে আছে সেই কোডটা প্রোগ্রাম কাউন্টারে, সেই লোকেশনটা প্রোগ্রাম কাউন্টারে স্টোর করা ছিল। তখন গেল ওই লোকেশনে গিয়ে কি পেলো, ওই অপকোডটা পেলো, ওই অপকোডটাকে এবার নিয়ে আসছে। এবার মাইক্রোপ্রসেসরের কাছে অপকোডটাও একটা ডেটাই, মাইক্রোপ্রসেসরের কাছে অপকোডটাও একটা ডেটাই। তাহলে এবার আমার অ্যাড্রেসের কাজ শেষ হয়ে গেছে, এবার ALE এর কাছ থেকে এবার ডেটাতে চলে গেল। তো এবার ডেটা আসছে, ডেটাটা কি আসছে, প্রথমে অপকোডটাই আসছে। প্রথম কাজটা আমাদের, আমরা দেখবো মেশিন সাইকেল যখন দেখবো, তো প্রথম কাজটাই আমাদের থাকে অপকোড ফেচ, আমরা এটাকে বলি অপকোড ফেচ। ফেচ মানে কি, ধরে নিয়ে আসে, অপকোডটাকে তুলে নিয়ে আসে। তো অপকোডটা তুলে নিয়ে আসে, এবার অপকোডটা তুলে নিয়ে এসে কি হয়, যখন ওই অপকোডটাকে তুলে নিয়ে চলে এলো, তখন প্রোগ্রাম কাউন্টারটা নিজে নিজেই 1 বেড়ে গেল, মানে এতক্ষণ এটাকে স্টোর করে রেখেছিল এটার অপকোডটাকে। এবার ওই 10 অ্যাড্রেস, 10 ডেটাটা, 10 এর ডেটাটা যেই অ্যাড্রেসে আছে সেটাকে স্টোর করে ফেললো। বোঝা গেছে? এবার অপকোডটা কোথায় গেল, অপকোডটা গেল হচ্ছে আমার ইনস্ট্রাকশন রেজিস্টারে। তার আগে বলি, যখন অ্যাড্রেস থেকে ওই ডেটা মেমরি পয়েন্টারে গেল, গিয়েও ডেটাটাকে রিড করে, বা অপকোডটাকে রিড করে, তখন এখানে রিড সিগন্যাল, এই কন্ট্রোল টাইম এন্ড কন্ট্রোল সিগন্যালটা রিড করে। যেমন আমাদের ব্রেন দিয়ে আমরা ফাংশন করি, আমি কথা বলছি, কাজ করছি, তেমনি এখান থেকে কন্ট্রোল করা হয়। তো রিড করলো মাইক্রোপ্রসেসর, রিড করে অপকোডটা নিয়ে এসে এইখানে ও রাইট করলো, এখানে ও লিখলো বা এখানে ও ফেললো জিনিসটাকে। এবার এখানে ও ডিকোডিং শুরু হবে, তারপরে এই ডিকোডারে অপকোডটা ডিকোড হবে। অপকোডটা একটা কোড, সেই কোডটা পড়ে বুঝবে যে মুভ করতে বলা হচ্ছে, ওকে মুভ করতে বলা হচ্ছে, কোডটা পড়ে এইখানে সেটা বোঝা যায়, এই ইনস্ট্রাকশন ডিকোডারে সেটা বোঝা যায়। তো এখানে এসে বুঝবে, ততক্ষণে 1 বেড়ে গেছে, বেড়ে গিয়ে একে স্টোর করে নিয়েছে। তাহলে এবার এখান থেকে আবার যাবে, গিয়ে এবার 10টাকে নিয়ে আসবে, তখন অ্যাড্রেস বাস হিসেবে কাজ করবে। যখন লোকেশনে যাবে, যখন 10টাকে পড়ে নিয়ে আসবে, তখন আবার রিড করে 10টাকে নিয়ে আসবে, তখন ডেটাবাস হিসেবে কাজ করবে। তারপরে গিয়ে আমাদের যোগ হবে আলটিমেটলি। তো তারপরে আমাদের এইখানে এসে অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল ইউনিট যেটা আছে, এইখানে এসে আমাদের ডেটাটা যোগ হয়, বা আমাদের এখানে যে পারফর্মটা হয়, মানে আমাদের যে অপারেশনটা সেটা এখানে পারফর্ম হয়। এবার দেখো, এখানে দেখো একটা টেম্পোরারি রেজিস্টার থেকে ডেটা আসছে। আমি কি বলেছিলাম, যেগুলো আমাদের জেনারেল পারপাস আছে, BCDEHL, এগুলো আমাদের টেম্পোরারি স্টোরেজের জন্য ইউজ হয়। তাছাড়া আমাদের আছে অ্যাকিউমুলেটর। একটা ডেটা দেখো সবসময় অ্যাকিউমুলেটর থেকে আসছে, একটা অ্যাকিউমুলেটর আর একটা টেম্পোরারি থেকে আসছে। তো এবার এইখান থেকে আমাদের জিনিসটা এসে অ্যাকিউমুলেটরে স্টোর হবে আর টেম্পোরারি রেজিস্টারে স্টোর হবে। তারপর সেই ডেটা দুটো আমাদের অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিটে এসে যেটা আমাদের অপারেশন আছে সেটা পারফর্ম করতে হবে, এটা হচ্ছে পারফর্মস দ্য অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন। হয়ে গেল। এবার আরেকটা, এই একটু আগে পড়লাম আমরা ফ্ল্যাগ রেজিস্টার, সেটা কোথায় থাকে, সেটা ঠিক এর ওপরে থাকে। এই ডেটাটা এখানে তো স্টোর হবেই অ্যাকিউমুলেটরে গিয়ে, তাছাড়াও এই ফ্ল্যাগ ফ্লিপ ফ্লপে ওর যে এই যে রেজাল্টটা বেরোলো তার যে স্টেটাসটা, শোজ দা স্টেটাস, আমরা দেখেছি 8টা বিট দিয়ে করে, যে ওর কাছে 8টা বিট আছে কিন্তু ও 5টা বিটকে ইউজ করে, শোজ দা স্টেটাস অফ দা রেজাল্ট। তো এই গেল আমাদের পুরো একটা মাইক্রোপ্রসেসরে কিভাবে কি কাজ হয় সেই সব কিছু।
ঠিক আছে, এইটা গেল আমাদের মাইক্রোপ্রসেসরের আর্কিটেকচার আমাদের পুরো। তো এইটা তোমাদের আঁকতে দেয় বা করতে দেয়, মানে থাকতো খুব, মানে খুবই প্রশ্ন এলে এটা চলে আসে, তবে এটা থেকে খুব সহজেই নাম্বার তোলা যায়। ঠিক আছে, আর এইখানে দেখো তোমরা বলবে যে বি, সি, ডি, ই, এইচ, এল, স্ট্যাক পয়েন্টার, প্রোগ্রাম কাউন্টার সবই তোমরা পড়েছো, কিন্তু পড়োনি যেটা সেটা হচ্ছে এই যে মাল্টিপ্লেক্সার আছে এখানে আমাদের। তারপরে আমাদের যেটা পড়োনি সেটা হচ্ছে ডাব্লিউ আর জেড। এইগুলো হচ্ছে ডাব্লিউ আর জেড, ডাব্লিউ আর জেড এই দুটো হচ্ছে মাইক্রোপ্রসেসরের ইন্টারনাল রেজিস্টার, নিজের মাইক্রোপ্রসেসরের ইন্টারনাল রেজিস্টার, এগুলোকে উই কান্ট অ্যাক্সেস, ইউজার ক্যান নট অ্যাক্সেস, মানে আমরা বাইরে থেকে, আমরা যেরকম এ বি সি তে ঢোকাতে পারবো কোনো ডেটা, কোনো কিছু নিয়ে আসতে পারবো, কিছু করতে পারবো, আমরা ডাব্লিউ আর জেড কে আমরা অ্যাক্সেস করতে পারি না। ওগুলো মাইক্রোপ্রসেসরের ইন্টারনাল ব্যাপার, মাইক্রোপ্রসেসরের নিজস্ব, ওটা ওটা ওর ভেতরের ফাংশন, আমরা ওটাকে অ্যাক্সেস করতে পারি না। বোঝা গেছে? এবার আমরা আজকে একটুখানি শুরু করব আমাদের কত রকম ইনস্ট্রাকশনের পার্টটাই একটুখানি শুরু করি আজকে, কিছু ইনস্ট্রাকশনই শুরু করি আজকে। দেখি, তো আমাদের কাছে 8085 এ আমাদের কাছে কিছু টাইপস অফ ইনস্ট্রাকশন আছে। এই ইনস্ট্রাকশন সেটগুলোকে আমরা বেসিক্যালি অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। আমাদের কাছে 5টা টাইপের ইনস্ট্রাকশন আছে, মানে 5 টাইপস অফ ইনস্ট্রাকশনস আছে। ঠিক আছে, ইনস্ট্রাকশনস আর ইউজড ফর পারফর্মিং এনি অপারেশনস। তো আমাদের কাছে যে টাইপস অফ ইনস্ট্রাকশনস আছে, প্রথম টাইপটাকে আমরা বলি ডেটা ট্রান্সফার, ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন। তারপরে টাইপটা আমাদের কাছে আছে অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনস। তারপরে আমাদের কাছে আছে লজিক্যাল অ্যান্ড বিট ম্যানিপুলেশন, মানে এক একটা বিট ম্যানিপুলেশন, মানে আমাদের কাছে তো 8 বিট আছে, আমাদের যদি এক একটা পার্টিকুলার বিটকে আমরা, বিটের উপর কোনো অপারেশন করতে পারি, সেটাকে আমরা বিট ম্যানিপুলেশন বলি। তো বিট ম্যানিপুলেশন ইনস্ট্রাকশন। তারপরে আমাদের কাছে 4 নম্বরে আছে ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন। আর একটা যেটা আছে মেশিন কন্ট্রোল ইনস্ট্রাকশন।
5টা। তাহলে আমরা আজকে ডেটা ট্রান্সফারটা শুরু করি আগে। ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন। দেখো প্রচুর নাম্বার অফ ইনস্ট্রাকশনস আছে, সব ইনস্ট্রাকশনস বসে বসে করা সম্ভব না। তোমরা বাড়িতে সব প্র্যাকটিস করবে বই থেকে বা ডাউনলোড করে বা কিছু করে। আমি কিছু 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 জিনিস সবকটারই কিছু কিছু এক্সাম্পল হিসেবে করাবো। ম্যাক্সিমাম নাম্বার চেষ্টা করব যেগুলো খুব বলার, যেগুলো একটু ডিফারেন্ট টাইপ, যেগুলো একটু অন্যরকম টাইপের ইনস্ট্রাকশন, সেগুলোকেও বলে দেওয়ার। বাট সব ইনস্ট্রাকশন ধরে ধরে করানো একটু ডিফিকাল্ট হয়ে যায়। তোমরা বাড়িতে পড়ো, যেখানটা অসুবিধা হবে, যে ইনস্ট্রাকশনটার কোনো কাজ বুঝতে পারছো না আমাকে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে, আমি সেটা বলে দেবো। তো ঠিক আছে, ডেটা ট্রান্সফার তো নাম শুনেই বুঝতে পারছো, যখন আমরা কোনো ডেটাকে ট্রান্সফার করি, তো আমরা যখন এমনিতেও আমাদের ল্যাপটপ বা কোথাও ডেটা ট্রান্সফার করি, ডেটা ট্রান্সফার মেনলি কি রকমের হয়? 2 রকমের হয়, ইদার কপি অর কাট। মানে আমরা কপি পেস্ট করতে পারি অর কাট এন্ড পেস্ট করতে পারি। কপি পেস্ট মানে কি, যেখান থেকে আমি ট্রান্সফার করছি সেখান থেকে আ কপি অফ দ্য ডেটা ইজ ট্রান্সফার টু অ্যানাদার প্লেস। একটা কপিকে আমরা ট্রান্সফার করছি। কাট করা মানে কি, আমরা ওই ডেটাটাকে ডিরেক্ট নিয়ে গিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছি, মানে যেখানে আগে ছিল সেখানে আর ডেটাটা থাকবে না, আমরা অরিজিনাল ডেটাটাকেই নিয়ে চলে যাচ্ছি অন্য জায়গায়। বোঝা গেছে? আমাদের মাইক্রোপ্রসেসরে সব ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন গুলোই কপি ইনস্ট্রাকশন। কপি ইনস্ট্রাকশন তার মানে কি, আমি যদি কোনো ডেটাকে ট্রান্সফার করি কোনো একটা লোকেশন থেকে অন্য লোকেশনে, কোনো একটা লোকেশন থেকে অন্য লোকেশনে, তাহলে যে লোকেশন থেকে ট্রান্সফার করেছি সেই লোকেশনেও ডেটাটা থেকে যাবে। একটা কপিকে আমি ট্রান্সফার করি, ডেটাটাকে ধরে পাঠিয়ে দিই না অন্য জায়গায়, ডেটার কপিকে ট্রান্সফার করি। বোঝা গেছে? প্রথমেই আমাদের যে একটা ইনস্ট্রাকশন আসে, এক নাম্বারে প্রথম একদম ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন যেটা আমরা বলবো, মুভ এ কমা, সরি এ কমা দিয়ে লিখবো না, একদম মুভ আর ডি কমা আর এস, এগুলো সাফিক্সে, ঠিক আছে? আর ডি কমা আর এস, আর ডি মানে কি, আর আর এই দুটো আরই হচ্ছে দিস ইন্ডিকেটস রেজিস্টার। আমি প্রথমে জেনারেল ইনস্ট্রাকশনটা কিরকম দেখতে হয় সেটা দেখাবো, তারপরে এটার টাইপ গুলো কিরকম, মানে এটার এক্সাম্পল কি কি হয় এই টাইপে সেটা দেখাবো। তো এটা হচ্ছে জেনারেল ভাবে আমরা এভাবে লিখতে পারি। তো আরডি মানে কপিজ, এই ইনস্ট্রাকশনটার কি কাজ, কপিজ দ্য ডেটা ফ্রম source register RS to destination register RD। তাহলে কি বললাম, এই RS টা হচ্ছে আমাদের সোর্স রেজিস্টার, যেখানে আমার ডেটাটা আছে, যেখানে আমার ডেটাটা আছে। আর RD কি, আমার ডেস্টিনেশন রেজিস্টার, যেখানে আমাকে ডেটাটা পাঠাতে হবে। তাহলে আমাদের এই মুভ RD, RS এর কাজ হচ্ছে RS থেকে RD তে ডেটা পাঠানো, মানে RS এও থাকবে আবার RD তেও ডেটা যাবে। তো কিরকম দেখতে হয় একটা এক্সাম্পল দেখি, মুভ এ কমা বি, তাহলে দুটো রেজিস্টারের মধ্যে ডেটা ট্রান্সফার হচ্ছে, তাহলে এ একটা রেজিস্টার বি একটা রেজিস্টার। এটার মানে কি, আমি কি বলেছি, যেটা পরে লেখা থাকে যে রেজিস্টারটা, সেখান থেকে ডেটা আগেরটাতে আসে। তাহলে এখানে পরে কোনটা লেখা আছে, বি, তাহলে বিটা আমাদের সোর্স রেজিস্টার আর এটা আমাদের ডেস্টিনেশন রেজিস্টার। তো কি হয়, ধরো এই ইনস্ট্রাকশনটা দেওয়ার আগে, এই ইনস্ট্রাকশনটা পারফর্ম করার আগে এতে ছিল 10 হেক্স আর বিতে ধরো ডেটা ছিল 50 হেক্স,
এটা এ এর ডেটা, এটা বি এর ডেটা। তাহলে এবার যদি আমি এই ইনস্ট্রাকশনটা পারফর্ম করি, আফটার পারফর্মিং this instruction, after performing this instruction কি হবে, আমি বলেছি বি এর ডেটা এতে যাবে, বি এর ডেটা এতে যাবে। তাহলে এখন তাহলে ওভাররাইট হবে এই এ এর ডেটাটা বিতে, আর এ এর ডেটাটা এখন কি হয়ে যাবে 50 হেক্স, এতে এখন 50 থাকবে, কারণ বি এর যে ডেটাটা ছিল সেটা এতে চলে গেছে। কিন্তু এর মানে এটা না যে এরটা বিতে চলে আসবে, বি এর ডেটা বিতেই থাকবে, বি এর ডেটা বিতেই থাকবে। বোঝা গেছে? তাহলে কি কাজটা হলো, আমাদের এতে একটা ডেটা ছিল, বিতে একটা ডেটা ছিল, আমি যেই বললাম মুভ এ কমা বি, তারপরে বি এর ডেটা বিতেও থাকলো আবার এতেও চলে গেল। এইটা হচ্ছে আমাদের কাজ। এরকম ভাবে সি কমা এ, এ কমা সি, যেটা ইচ্ছা এরকম ভাবে হতে পারে। তো এরকম ভাবে তোমরা লিখতেই পারো মুভ সি কমা ডি, মুভ এ কমা এইচ, যেটা ইচ্ছে লিখতেই পারো। তো আমাদের বেসিক্যালি যে আমার বক্তব্য হচ্ছে এইটার যেটা আমার পরে লেখা থাকবে রেজিস্টারটা, সরি, যে রেজিস্টারটা আমার পরে লেখা থাকবে তার ডেটাটা এই আগে লেখা রেজিস্টারে আমার চলে আসবে। তো তার মানে এই না যে সোয়াপ হবে, সোয়াপিং কিন্তু হবে না, শুধু এ এখানে চলে যাবে, এবারে এ এখানেও থাকবে আবার এখানেও থাকবে। হয়েছে? পরের টাইপে আসি, পরের একটা যে টাইপটা আসে সেটা হচ্ছে, এটা হলো কি দুটো রেজিস্টারের মধ্যে ট্রান্সফার। যখন আমরা দুটো রেজিস্টারের মধ্যে ট্রান্সফার করলাম তখন সেটাকে শুধু মুভ বললাম। আমরা এরপর দেখবো একটা টার্ম আসবে ইমিডিয়েট, ইমিডিয়েট, এটা আমরা অ্যাড্রেসিং মোডেও দেখবো, ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। ইমিডিয়েট মানে হচ্ছে যখন আমরা দুটো রেজিস্টারের মধ্যে না নিয়ে একবারে ডিরেক্ট ডেটা নিয়ে কাজ করব। এখন আমি কি করলাম, এ এর ডেটাটাকে বি তে বা বি এর ডেটাকে এ তে মুভ করলাম। এখন যদি আমি এটা বলে দিই যে ডিরেক্ট এইটাকে এতে স্টোর করো, এই ডেটাটাকে ডিরেক্ট স্টোর করো, তখন হবে সেটা ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, যেখানে আমরা ডিরেক্ট ডেটা নিয়ে কাজ করব। সেটা কিরকম হয়, এক্সাম্পল হচ্ছে মুভি বলবো কিন্তু এমওভি না, এমভিআই, মুভ ইমিডিয়েট, মুভ ইমিডিয়েট, মুভ ইমিডিয়েট এ কমা 39 হেক্স। কি বলছে, মুভ ইমিডিয়েট মানে, না সরি, একবারে জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে আগে লিখি তারপরে এরকম ভাবে লিখবো, এমভিআই আর ডি কমা 8 বিট ডেটা, এমভিআই আরডি কমা 8 বিট ডেটা মানে কি, একটা 8 বিট ডেটা দেয়া থাকবে আর এখানে রেজিস্টারের জায়গায় একটা আরডির জায়গায় একটা রেজিস্টার বলা থাকবে। তো তাদের কাজটা কি হবে, লোড দা 8 বিট ডেটা from load the 8 bit data into destination register RD। কি বলছে, আরডি রেজিস্টারে এখানে যে 8 বিট ডেটাটা দেয়া থাকবে তাকে লোড করো। এবার আমরা পড়ার সময় পড়বো যে দুরকম থাকবে, লোড আর স্টোর। লোড আর স্টোর, যখন ডেটাকে আমরা মেমরি থেকে রেজিস্টারে নিয়ে আসি, যখন রেজিস্টারে ডেটা নিয়ে আসি, লোড মানে যখন
রেজিস্টারে স্টোর করলে সেটাকে লোড বলি। আর স্টোর কাকে বলি? যখন মেমোরিতে নিয়ে যাই। তাহলে রেজিস্টারে ডেটাকে নিয়ে আসা মানে লোড করছে। এই যে আমরা বলেছি 8 বিট ডেটাকে আমরা রেজিস্টারে নিয়ে যাচ্ছি, তাহলে ডেটাকে আমরা রেজিস্টারে নিয়ে যাচ্ছি, তাহলে সেটা লোড করা হলো। তাই জন্য বললাম লোড দ্য 8 বিট ডেটা ইনটু দ্য ডেস্টিনেশন রেজিস্টার RD। তো এটার এক্সাম্পল দেখি কিছু আমরা। এটার এক্সাম্পল হচ্ছে, ধরো MVI B,40 হেক্স। এবার দেখো, তাহলে আমি কি বললাম, এই ডেস্টিনেশন রেজিস্টারে আমার এই ডেটাটা স্টোর হবে, তাহলে এটা একটা ডেটা, এটা এখানে স্টোর হবে। 8 বিট ডেটা, 8 বিট ডেটা ইন দ্য সেন্স বাইনারিতে 8 বিটের ডেটা। আর যদি আমি হেক্সাডেসিমালে কনভার্ট করি, তাহলে বাইনারির 4টে বিটকে নিয়ে একটা হেক্সাডেসিমালের বিট তৈরি হয়। তো এখানে দুটো হেক্সাডেসিমাল লিখি, তাহলে এই দুটোর জন্য, এটার জন্য 4টে, এটার জন্য 4টে, তাহলে হলো 8টা বিট। তো এই 8টা বিটের ডেটাটাকে আমরা স্টোর করব কোথায়? বেসিক্যালি লোড 40 হেক্স ইনটু বি রেজিস্টার। মানে কি, যদি ইনস্ট্রাকশনটা পারফর্ম করার আগে আমার বিতে ধরো 01 হেক্স ছিল, ধরো 01 হেক্স ছিল, তাহলে আফটার পারফর্মিং দিস instruction, after performing the instruction, কি হবে আমাদের? আমাদের বিতে চলে আসবে এই ডেটাটা 40 হেক্স। 40 হেক্স বোঝা গেছে? এইটা হচ্ছে আমাদের লোড মুভ ইমিডিয়েটের কাজ। তো এরকম ভাবেই আমাদের MVI A কমা কিছু একটা দেওয়া থাকতে পারে, MVI C কমা দিয়ে দেওয়া থাকতে পারে। তো বেসিক্যালি এই গেল আমাদের MVI এর কাজ। এরপরে আমাদের আরেকটা আছে, আরো অনেকগুলোই আছে। LXI, আজকে LXIটা অব্দি দেখবো। LXI RP, 16 বিট। এবার এতক্ষণ RD আর RS পড়িয়েছি, এবার তোমরা বলবে RPটা তো আপনি বলেননি। তো RP মানে যেখানে P লেখা থাকবে সেটার মানে হচ্ছে রেজিস্টার পেয়ার। RP মানে হচ্ছে RP ইন্ডিকেটস, RP যেখানে লেখা থাকবে রেজিস্টার পেয়ার। RP মানে হচ্ছে আমাদের রেজিস্টার পেয়ার, ঠিক আছে? এক মিনিট। যেখানেই আমাদের এই x থাকবে, যেখানেই আমাদের এই x থাকবে সেখানেই আমরা রেজিস্টার পেয়ার নিয়ে কথা বলবো। যেখানেই x থাকবে সেখানেই রেজিস্টার পেয়ার নিয়ে কথা বলবো। আমি 3টে রেজিস্টার পেয়ার দেখিয়েছি, BC DE HL, BC DE HL। এবার একটা দুটো কথা বলে দিই আগে এখানে। BC রেজিস্টার পেয়ারকে আমরা B দিয়ে লিখি, DE রেজিস্টার পেয়ারকে আমরা শুধু D দিয়ে লিখি।
তাহলে গুলিয়ে যাবে কি করে? গুলিয়ে যাবে না, কারণ যদি আমরা ইনস্ট্রাকশনে লিখি এক্স দেয়া ইনস্ট্রাকশনে বি লেখা মানে বিসি পেয়ার কে বোঝাচ্ছে, এক্স দেয়া ইনস্ট্রাকশনে ডি লেখা মানে ডিই পেয়ার কে বোঝাচ্ছে। কিন্তু এটাই যদি এমভিআই বা এমওভি তে লেখা থাকতো বি, তাহলে শুধু বি কে বোঝাতো। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আর এইচ এর রেজিস্টার পেয়ার কে এইচ দিয়ে লিখবো। যদি আমাদের এক্স কথাটা লেখা থাকে ইনস্ট্রাকশনের মধ্যে, তাহলে আমাদের রেজিস্টার পেয়ারকে ডিনোট করে। আর যদি এক্স না থাকে, তাহলে যেটা লেখা আছে শুধু সেই রেজিস্টার, সিঙ্গেল রেজিস্টারটাকেই ডিনোট করে। এবার আমাদের এই ইনস্ট্রাকশনটার কাজ কি? এল মানেই বুঝতে পারছো লোড করবে, লোড দা ইমিডিয়েট ডেটা। লোড দা ইমিডিয়েট ডেটা। কি বললাম? লোড, এখানেও এটা 8 বিটটাও ইমিডিয়েট ডেটা, 8 বিট ডেটাটাকেও আমরা বলবো ইমিডিয়েট ডেটা। যেখানেই ডিরেক্ট ডেটা দেওয়া থাকবে সেটাকেই আমরা ইমিডিয়েট ডেটা বলি। তাহলে এটা লোড দা ইমিডিয়েট ডেটা ইনটু কোথায়? ডেটা, এটা কিন্তু ডেটাও হতে পারে, সরি এটা বলে দেওয়া হয়, এটা কিন্তু যেহেতু 8 বিটের জায়গায় 16 বিট, লোড দা ইমিডিয়েট ডেটা যেটা কিনা 16 বিট, যেটা কিনা 16 বিট অর অ্যাড্রেস। কারণ আমাদের 16 বিটের মানে অ্যাড্রেস ডিনোটও করতে পারে, আবার ডেটাও ডিনোট করতে পারে, তাহলে সেটা অ্যাড্রেসও হতে পারে, ডেটাও হতে পারে। তো তাহলে লোড দা ইমিডিয়েট ডেটা অর অ্যাড্রেস ইনটু রেজিস্টার ইনটু রেজিস্টার পেয়ার। এক্স হচ্ছে পেয়ার বোঝাচ্ছে। তাহলে একটা এক্সাম্পল দেখি, ধরো এলএক্সআই বি কমা 2039 বিট। তাহলে কি হবে? ধরো এই ইনস্ট্রাকশনটার আগে এখানে আমার এক্স আছে, আবার বি আছে, তাহলে এখানে বি মানে কি? বিসি পেয়ার কে বোঝাচ্ছে, বিসি রেজিস্টার পেয়ার কে, তাহলে বি একে নেব আর সি একে নেব। ধরো এই ইনস্ট্রাকশনটা পারফর্ম করার আগে বি তে 00 ছিল আর সি তে 10 ছিল, ধরে নাও বিফোর। এবার আমাকে কি বলছে? এই ডেটাটাকে বিতে ঢোকাতে হবে। এই ডেটাটাকে বিতে ঢোকানো মানে এই ডেটাটাকে দুভাগে ভাগ করলে এই পার্টটাকে, মানে আমাদের লোয়ার পার্ট, লোয়ার নিবল যেটা আমরা পাবো সেইটা যাবে সি তে, আর এই আপার পার্টটা এটা আমাদের যাবে বি তে। তাহলে আফটার এক্সিকিউশন অফ দ্য ইনস্ট্রাকশন আমাদের কি দাঁড়াবে রেজাল্ট? বি আর সি যদি হয়, সি তে আসবে এই লোয়ার পার্টটা, এলএসবির পার্টটা, সরি 29 না, সি তে আসবে 39 আর বি তে আসবে 20। বোঝা গেছে? আজকে এতটাই থাকবে, পরের দিন আবার বাকি ইনস্ট্রাকশন গুলো আমরা দেখব। আজকে আমাদের ক্লাসটা এতটাই থাক, তোমরা বাড়িতে এগুলো পড়ো। তোমাদের এই নোটটা আর ভিডিও লেকচারটা আমি আপলোড করে দেব। আমি তাহলে আজকে ক্লাসটা এখানেই এন্ড করলাম।